লেখিকা সুপ্রিয়া ঘোষের সময়ের মূল্য। উত্তর কলকাতার এক জরাজীর্ণ ভাড়া বাড়ি। দেওয়ালের চুনকাম খসে সেখানে ভূগোলের মানচিত্র তৈরি হয়েছে। শশাঙ্কবাবু পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। সামান্য মাইনে, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। নিজের ছেলে অনির্বাণকে তিনি মানুষের মতো মানুষ করবেন। আজ অনির্বাণ শহরের নামী সার্জেন। তার বাড়ির ড্রয়িং রুমটা বোধহয় শশাঙ্কবাবুর পুরো ভাড়া বাড়িটার চেয়েও বড়। কিন্তু এই আভিজাত্যের আড়ালে চাপা পড়ে গেছে 25 বছর আগের সেই হাড়ভাঙা খাটুনির ইতিহাস। সেদিন ছিল ঘোর বর্ষা। অনির্বাণের তখন ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা সামনে। রাত জেগে ছেলে পড়ছে, আর রান্নাঘরে বসে আরতি দেবী একটা পুরনো শাড়ি ছিঁড়ে কাঁথা সেলাই করছেন। হঠাৎ শশাঙ্কবাবু ঘরে ঢুকলেন। সারা শরীর ভিজে জবজবে, হাতে একটা প্লাস্টিকের মোড়ক। এত রাতে ভিজলে কেন গো? শরীরটা যদি খারাপ হয়? আরতি দেবী ব্যস্ত হয়ে তোয়ালে এগিয়ে দিলেন। শশাঙ্কবাবু কাঁপতে কাঁপতে হাসলেন। আরে ছাড়ো তো আমার শরীর। অনির্বাণের ওই জয়েন্ট এন্ট্রান্সের স্পেশাল নোটসগুলো আজ দেওয়ার কথা ছিল বিকাশবাবুর। ভাবলাম কাল যদি দেরি হয়ে যায়, তাই আজই গিয়ে নিয়ে এলাম। প্লাস্টিকের ভেতর থেকে বেরোলো কয়েক দিস্তা সাদা কাগজ। অনির্বাণ ঘর থেকে বেরিয়ে এসে দেখল তার বাবার পায়ের চটিটা এক জায়গায় ছিঁড়ে গেছে, তাই খালি পায়ে কাদা মেখে অতটা পথ এসেছেন তিনি। বাবা, তুমি খালি পায়ে গেলে কেন? জুতোটা তো সারিয়ে নিতে পারতে। অনির্বাণ একটু অনুযোগের সুরে বলল। শশাঙ্কবাবু চশমাটা মুছে বললেন, আরে ওটা হয়ে যাবে রে। তোর এই নোটসগুলোর দাম 500 টাকা। জুতো সারাতে গেলে আজ ওই টাকাটা থাকতো না। তুই মন দিয়ে পড়, আমাকে নিয়ে ভাবিস না। সেই শুরু। অনির্বাণ দেখতো বাবা মাসের শেষে ডাল আর ভাত ছাড়া আর কিছু খেতেন না। মা জিজ্ঞেস করলে বলতেন, স্কুলে আজ টিফিন বেশি হয়ে গেছে, খিদে নেই। আসলে সেই মাছের টুকরো বা ডিমটা তোলা থাকতো অনির্বাণের জন্য। মধ্যবিত্ত বাবারা এভাবেই নিজেদের খিদে চুরি করে সন্তানের পেট ভরান। অনির্বাণের যখন মেডিকেলে চান্স হলো, তখন বাড়িতে খুশির চেয়েও বেশি ছিল দুশ্চিন্তা। ভর্তির মোটা টাকা আসবে কোথা থেকে? শশাঙ্কবাবু কাউকে কিছু না বলে নিজের রিটায়ারমেন্টের জন্য জমানো প্রভিডেন্ট ফান্ডের সামান্য টাকাটা তুলে নিলেন। আরতি দেবী তার শেষ সম্বল, মায়ের দেওয়া সোনার বালাজোড়া খুলে স্বামীর হাতে দিলেন। এ কি আরতি, তোমার ওই একটাই তো গয়না ছিল? শশাঙ্কবাবু শিউরে উঠেছিলেন। আরতি দেবী শান্ত স্বরে বলেছিলেন, ছেলের কেরিয়ারের চেয়ে বড় গয়না আর কি আছে? ও যখন ডাক্তার হয়ে স্টেথোস্কোপ গলায় দিয়ে ফিরবে, সেটাই আমার অহংকার। অনির্বাণ সেদিন দেখেছিল তার মা বাবার এই নিঃশব্দ বিসর্জন। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস। প্রতিষ্ঠা পাওয়ার পর মানুষের স্মৃতিশক্তি বোধহয় একটু দুর্বল হয়ে যায়। আজকের অনির্বাণ অনেক বদলে গেছে। তার শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে শশাঙ্কবাবুর পুরনো কাশির শব্দটা তার কানে বিঁধছে। বন্ধুদের সামনে সে নিজের বাবাকে রিটায়ার্ড টিচার পরিচয় দিতে লজ্জা পায়। সে ভুলে গেছে এই মানুষটার চটি ছিঁড়ে যাওয়া পায়ে হাঁটা পথটাই ছিল তার সাফল্যের রাজপথ। সেদিন বিকেলে অনির্বাণ চেম্বার থেকে ফিরে দেখল শশাঙ্কবাবু তার ছেলে নীলের সাথে খেলছেন। নীল বায়না ধরেছে তাকে একটা দামি ড্রোন কিনে দিতে হবে। অনির্বাণ বিরক্ত হয়ে বলল, বাবা তুমি ওকে এসব প্রশ্রয় দিও না তো। ও বড় হচ্ছে, ওর ডিসিপ্লিন দরকার। শশাঙ্কবাবু মৃদু স্বরে বললেন, আরে ও তো বাচ্চা মানুষ অনি, তুইও তো ছোটবেলায় ওই লাল রঙের সাইকেলটার জন্য বায়না ধরেছিলি, মনে আছে? আমি 1 মাস স্কুলে টিফিন না খেয়ে সেই টাকা দিয়ে তোকে ওটা কিনে দিয়েছিলাম। অনির্বাণ হঠাৎ থেমে গেল, কিন্তু পরক্ষণে সে মুখ ঘুরিয়ে বলল, সেদিন দিনকাল আলাদা ছিল বাবা। এখনকার বাচ্চাদের সাইকোলজি তুমি বুঝবে না। প্লিজ আমার ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করো না। শশাঙ্কবাবু আর কিছু বললেন না। তার দু চোখ ঝাপসা হয়ে এলো। যে ছেলেকে তিনি অক্ষর চিনিয়েছেন, আজ সেই ছেলেই তাকে সাইকোলজির পাঠ দিচ্ছে। তিনি কি জানতেন ত্যাগের প্রতিদান হিসেবে একদিন তাকে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে? রান্নাঘর থেকে আরতি দেবী সব শুনছিলেন। তার মনে পড়ল, অনির্বাণের একবার যখন খুব অসুখ হয়েছিল, তখন এই শশাঙ্কবাবু তাকে পিঠে করে 3 মাইল রাস্তা দৌড়েছিলেন ডাক্তারের কাছে পৌঁছতে। আর সে পিঠটাই অনির্বাণের কাছে বোঝা মনে হচ্ছে।
অনির্বাণ তখন এক জটিল অস্ত্রোপচার শেষ করে নিজের চেম্বারে বসে কফি খাচ্ছেন। চারিদিকে কাচের দেওয়াল, নরম আলো আর দামি ফার্নিচার। অনির্বাণের মোবাইলটা বেজে উঠল। স্ত্রী মালবিকার ফোন। হ্যালো অনি, শুনছো? আজ সন্ধ্যায় আমার বাবার বাড়িতে একটা গেট টুগেদার আছে। তুমি তো জানোই আমার ভাই লন্ডন থেকে ফিরেছে। অনেক বড় বড় গেস্ট আসবে। তুমি কিন্তু সময় মতো চলে এসো। আর শোনো, মালবিকার গলায় একটু ইতস্তত ভাব। বাবা মাকে কি সাথে নিতেই হবে? মানে ওখানে সবাই খুব হাইফাই সোসাইটির মানুষ তো, ওনারা ঠিক মানিয়ে নিতে পারবেন না। তার চেয়ে আজ বাড়িতেই থাক না। অনির্বাণ এক মুহূর্ত চুপ করে রইলেন। তার মনে পড়ে গেল বাবার পুরনো ধুতি আর মায়ের সাদামাটা সুতির শাড়িটার কথা। মালবিকা ঠিকই বলেছে, অমর রাজকীয় পার্টিতে ওনাদের বড্ড বেমানান লাগবে। তিনি ধীর স্বরে বললেন, ঠিক আছে, আমি বাবা মাকে বলে দেব আজ বাড়িতেই বিশ্রাম নিতে। তুমি তৈরি থেকো। বাড়ি ফিরে অনির্বাণ দেখলেন শশাঙ্ক বাবু ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ দিয়ে নীলের স্কুলের একটা ভূগোলের প্রজেক্ট ঠিক করে দিচ্ছেন। নীল ওর দাদুর কাছে ম্যাপ পয়েন্ট শিখছে। বাবা, আমি আর মালবিকা আজ একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে রাত হবে, তোমরা বাড়িতেই থেকো আর রাতে খেয়ে নিও। অনির্বাণ খুব স্বাভাবিকভাবে কথাটা বলে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। শশাঙ্কবাবু চশমাটা নাকের ওপর ঠিক করে বললেন, হ্যাঁ রে অনি, যা না। কিন্তু তোর মা বলছিল আজ নাকি তোদের বিয়ের 15 বছর পূর্ণ হলো। আমরা ভাবছিলাম আজ সবাই মিলে একটু পায়েস খাবো। তোর মা তো চাল ধুয়ে রেখেছে। অনির্বাণ বিরক্ত হয়ে ফিরলেন। বাবা, এসব পুরনো সেকেলে উৎসব করার সময় এখন নেই। আর চাল ধুয়ে রেখেছে বলে কি পার্টি ক্যান্সেল করব? তোমরা খেয়ে নিও, আমাদের দেরি হবে। অনির্বাণ চলে যেতেই শশাঙ্কবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। নীল পাশে বসে দাদুর হাতটা ধরল। দাদু, তুমি মন খারাপ করো না, আমি তোমার পায়েস খাবো। রাত তখন প্রায় 11টা। পার্টিতে অনির্বাণ তখন দামি ওয়াইনের গ্লাস হাতে বন্ধুদের সাথে হাসাহাসি করছেন। এমন সময় তার মোবাইলে একটা মেসেজ এলো, বাড়ির সিকিউরিটির ফোন। স্যার, বড়বাবু খুব অসুস্থ বোধ করছেন, মা জননী কান্নাকাটি করছেন, আপনি কি বাড়ি আসছেন? অনির্বাণ সব ছেড়ে দ্রুত বাড়িতে ফিরলেন। ঘরে ঢুকে দেখলেন শশাঙ্কবাবু বিছানায় শুয়ে আছেন। তার বুকটা ধড়ফড় করছে, রক্তচাপ অস্বাভাবিক বেড়ে গেছে। অনির্বাণ পরীক্ষা করতে গিয়ে দেখলেন বাবার বালিশের পাশে একটা পুরনো লাল রঙের ডায়েরি খোলা পড়ে আছে। কৌতূহল বশত অনির্বাণ ডায়েরিটা হাতে নিলেন। ওটা আসলে শশাঙ্কবাবুর খরচের খাতা। কয়েক বছর আগের কিছু কিছু হিসেব সেখানে লেখা। 10ই জুন 1998। আজ অনির্বাণের সায়েন্স বই কেনার জন্য নিজের দুপুরের টিফিন খাওয়া বন্ধ রাখলাম। মাসের শেষে কিছু টাকা সাশ্রয় হবে। 15ই আগস্ট 2000। অনির্বাণের জ্বর, ডাক্তার ফি নিলেন 200 টাকা। আমার পুজোর পাঞ্জাবিটা এবছর আর কেনা হলো না, পুরোটাতেই বেশ চলে যাবে। 20শে জানুয়ারি 2005। অনির্বাণ আজ হস্টেলে গেল। ওর হাতে নিজের জমানো শেষ টাকাটা দিয়েছি। নিজের জন্য রাখা হার্টের ওষুধের স্ট্রিপটা আজ অর্ধেক কিনলাম, পরের মাসে দেখা যাবে। ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে অনির্বাণের হাত কাঁপতে লাগলো। প্রতিটি পাতায় লেখা আছে একজন বাবার তিল তিল করে নিজেকে শেষ করে দেওয়ার ইতিহাস। আর তিনি আজ কি করছেন? একটা আভিজাত্যের মোহে সেই মানুষটাকেই বেমানান তকমা দিয়ে ঘরে বন্দি করে রেখেছেন। ঠিক সেই সময় শশাঙ্কবাবু চোখ মেললেন। ঘোলাটে চোখে ছেলের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বললেন, অনি, তুই ফিরেছিস? পার্টি শেষ হয়ে গেল। রাগ করিস না বাবা, শরীরটা হঠাৎ বেইমানি করলো, তাই তোকে বিরক্ত করতে হলো। অনির্বাণের গলার কাছে একটা দলা পাখি এলো। তিনি চট করে বাবার পা দুটো ছুঁলেন। বাবা, তুমি কথা বলো না, আমি ওষুধ দিচ্ছি। আমি খুব অন্যায় করেছি বাবা, আমায় ক্ষমা করো। শশাঙ্কবাবু হাসলেন, সেই চিরচেনা ম্লান হাসি। ক্ষমা কিসের রে? তুই তো আমার সে ছোট্ট অনি আছিস। তোর উন্নতি দেখলেই তো আমার হার্টের অসুখ ভালো হয়ে যায়। অনির্বাণ দেখলেন টেবিলের ওপর সে ধোয়া চালের বাটিটা পড়ে আছে। মা পায়েস করতে পারেননি। তিনি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলেন। দেখলেন আরতি দেবী এক কোণে বসে চোখের জল মুছছেন। মা, চলো পায়েস বসাও, আজ সবাই মিলে একসাথে খাবো। আর শোনো, কাল আমরা সবাই মিলে একবার আমাদের উত্তর কলকাতার পুরনো বাড়িতে যাব। নীলকে দেখাতে হবে ওর বাবা আর দাদু কোন লড়াইটা লড়ে আজ এখানে পৌঁছেছে। আজ আমি বুঝতে পারছি বাবা,
সাফল্যের শিখরে উঠলে আমরা আকাশ দেখি ঠিকই, কিন্তু যে মাটি আমাদের ধরে রেখেছে তাকে ভুলে গেলে পতন অনিবার্য। মা বাবার ত্যাগ কোনো দান নয়, ওটা আশীর্বাদ, যা ছাড়া মানুষ হওয়া অসম্ভব। অনির্বাণ রান্নাঘরে গিয়ে মায়ের হাত থেকে চালের বাটিটা নিলেন। আরতি দেবী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। যে ছেলে গত 5 বছরে রান্নাঘরের চৌকাঠ মাড়ায়নি, আজ তার চোখে জল কেন? মা, চলো, আজ আমি তোমাকে সাহায্য করব। আমি দুধটা জাল দিচ্ছি। অনির্বাণ ম্লান হাসলেন। ঠিক সেই মুহূর্তে মালবিকা ঘরে ঢুকলো। পার্লারের সাজ আর দামি গয়নায় তাকে অপার্থিব সুন্দরী লাগছে, কিন্তু তার মুখটা রাগে থমথম করছে। অনির্বাণ, তুমি পাগল হয়ে গেছো? পার্টি ছেড়ে এভাবে চলে এলে, সবাই জিজ্ঞেস করছিল আমাদের কথা, আর এখন এখানে দাঁড়িয়ে পায়েস রান্না করছো? ইউ আর জাস্ট বিং রিডিকুলাস। অনির্বাণ শান্ত গলায় বললেন, মালবিকা, বাবার শরীরটা খুব খারাপ ছিল, আমার আসাটা দরকার ছিল, আর আজ আমাদের অ্যানিভার্সারি, মা বাবার সাথে একটু সময় কাটানো কি খুব অন্যায়? তুমি বোঝো না কেন? মালবিকা চিৎকার করে উঠল। সময় কাটানো এক জিনিস, আর এই সেকেলে ইমোশন নিয়ে পড়ে থাকা অন্য জিনিস। তোমার কেরিয়ার, আমাদের স্ট্যাটাস, সবকিছুর একটা ভ্যালু আছে। তোমার বাবা মা তো সারা জীবন অভাবের মধ্যেই কাটিয়েছেন, ওনারা আমাদের এই লাইফস্টাইল বুঝবেন না। পেছন থেকে শশাঙ্ক বাবু ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, মা মালবিকা, অনির্বাণের ওপর রাগ করো না মা। খোকা, বৌমা ঠিকই বলছে, আমাদের জন্য তোকে আটকে রাখা ঠিক হয়নি। তোমরা যাও, এনজয় করো। অনির্বাণ এবার ঘুরে দাঁড়ালেন, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। না বাবা, মালবিকা ঠিক বলছে না। আমরা যে লাইফস্টাইলের দোহাই দিই, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছো তোমরা। মালবিকা, তুমি কি জানো, আজ যে হিরে নেকলেসটা তুমি পরে আছো, তার অর্ধেক দাম মেটাতে গিয়ে আমার বাবা তার সারা জীবনের সঞ্চয় আর মা তার হাতের শেষ বালাজোড়াটা দিয়ে দিয়েছিলেন। আমার ডাক্তারি পড়ার প্রথম সেমিস্টারের টাকাটা ওভাবেই এসেছিল। মালবিকা স্তব্ধ হয়ে গেল। সে জানতো অনির্বাণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, কিন্তু দারিদ্র্যের এই নগ্ন রূপ সে কোনোদিন কল্পনা করেনি। তার বাপের বাড়িতে প্রাচুর্য ছিল জন্ম থেকেই। অনির্বাণ ডায়েরিটা মালবিকার সামনে ধরলেন। এই দেখো, এখানে লেখা আছে, মা একদিন অসুস্থ হয়েও ডাক্তার দেখাননি যাতে আমার জন্য একটা দামি স্টেথোস্কোপ কেনা যায়। আজ আমরা দামি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করি, আর মা বাবার জন্য এক বাটি পায়েস করার সময় আমাদের থাকে না। ছি। মালবিকা কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল এবং দড়াম করে দরজা বন্ধ করে দিল। ড্রয়িং রুমে এক নিদারুণ নীরবতা নেমে এলো। রাত বাড়ল। আরতি দেবী পায়েস রান্না করলেন। ডাইনিং টেবিলে অনির্বাণ, নীল, আরতি দেবী আর শশাঙ্কবাবু বসলেন। মালবিকা এলো না। পায়েসের মিষ্টি স্বাদটা যেন অনির্বাণের জিভে বিস্বাদ লাগছিল। শশাঙ্কবাবু কাপা হাতে নীলের মুখে 1 চামচ পায়েস তুলে দিলেন। দাদু, এই পায়েসটা পৃথিবীর সেরা খাবার। নীল খুশি হয়ে বলল। শশাঙ্কবাবু হাসলেন, কিন্তু তার চোখ দুটো ভেজা। তিনি অনির্বাণের দিকে তাকিয়ে বললেন, অনি, মালবিকার সাথে ঝগড়া করিস না বাবা। ও তো ছোট থেকে অভাব দেখেনি, ওর দোষ নেই। তুই ডাক্তার মানুষ, মানুষের শরীর সারাস, আজ নিজের সংসারটার দিকেও একটু নজর দে। অনির্বাণ বুঝলেন তার বাবা আজও তার ভালোই চাইছেন, কিন্তু তার মনের ভেতরে এক নতুন জেদ চেপে বসেছে। পরদিন সকালে অনির্বাণ যখন তৈরি হচ্ছেন, মালবিকা এসে দাঁড়ালো, তার চোখে জল। হয়তো সারা রাত সেও ভেবেছে, অনির্বাণ, আমি হয়তো ভুল ছিলাম, কিন্তু আমি যেভাবে বড় হয়েছি সেখানে শুধু সাকসেস আর টাকাটাকেই প্রাধান্য দেওয়া হতো। ত্যাগের এই ভাষা আমি কোনোদিন শিখিনি। মালবিকার গলার স্বর নরম। অনির্বাণ মালবিকার হাত ধরলেন। চলো মালবিকা, আজ আমরা দুজনে মিলে একটা নতুন শিক্ষা নিই। নীলকেও সাথে নিই। আজ আমরা উত্তর কলকাতায় আমাদের সেই পুরনো ভাড়া বাড়িতে যাব। আমি তোমাকে দেখাতে চাই কোন অন্ধকারের সিঁড়ি বেয়ে আমি এই আলোয় এসেছি। গাড়িটা যখন উত্তর কলকাতার ঘিঞ্জি গলিতে ঢুকলো, মালবিকার দম বন্ধ হয়ে আসছিল। পুরনো জরাজীর্ণ বাড়িটার সামনে দাঁড়িয়ে অনির্বাণ নীলকে দেখালেন। দেখো নীল, এই বারান্দায় বসে আমি পড়তাম যখন বাড়িতে লোডশেডিং হতো, আর তোমার ঠাম্মি ওই ছোট জানলা দিয়ে বাতাস করতেন যাতে আমার গরম না লাগে। হঠাৎ সে পুরনো বাড়ির বর্তমান ভাড়াটে বেরিয়ে এলেন, একজন বৃদ্ধ দম্পতি। তারা শশাঙ্ক বাবুকে দেখে চিনে ফেললেন। আরে শশাঙ্ক মাস্টার মশাই না? আসুন আসুন, আপনার ছেলে তো এখন মস্ত বড় ডাক্তার।
আমরা পেপারে ছবি দেখেছি। শশাঙ্কবাবু গর্বে বুক ফুলিয়ে বললেন, হ্যাঁ, আমার অনি এখন অনেক মানুষের প্রাণ বাঁচায়। অনির্বাণ দেখলেন বাবার সেই পুরনো ছেঁড়া চটি পড়া পা দুটো আজও মাটিতেই আছে, কিন্তু তার মাথাটা অহংকারে নয়, বরং ছেলের সাফল্যে আকাশ ঠেকেছে। মালবিকা নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিল কিভাবে এই মানুষগুলো সামান্য সম্মানেই খুশি হয়ে যায়। তার হীরের নেকলেসটা আজ খুব তুচ্ছ মনে হচ্ছিল। কিন্তু ফেরার পথে এক দুর্ঘটনা ঘটে গেল। একটা দ্রুতগামী লরি অনির্বাণের গাড়ির খুব কাছে চলে এলো। অনির্বাণ গাড়ি বাঁচাতে গিয়ে হার্ট ব্রেক কষলেন। শশাঙ্কবাবু শখে বুকের ওপর হাত চেপে ধরলেন। তার পুরনো হার্টের সমস্যাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। অনির্বাণ আর্তনাদ করে উঠল, বাবা, বাবা, চোখ খোলো। অনির্বাণের সব বিদ্যা, সব আভিজাত্য যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তিনি কি পারবেন তার বাবাকে বাঁচাতে, নাকি অপরাধ বোধ তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে যে তিনি বাবাকে শেষ শান্তিটুকু দিতে পারলেন না? অ্যাম্বুলেন্সের সাইরেনটা কলকাতার নিস্তব্ধতাকে ভেদ করে দিচ্ছিল। অনির্বাণ নিজে একজন নামী ডাক্তার, অথচ আজ তার হাত দুটো কাঁপছে। স্ট্রেচারে শুয়ে থাকা শশাঙ্কবাবুর মুখটা ফ্যাকাশে। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে তার নিঃশ্বাস পড়ছে খুব ধীর গতিতে। পাশে বসে আরতি দেবী পাথরের মতো স্তব্ধ হয়ে আছেন। মালবিকা গাড়ির পেছনের সিটে বসে কাঁপছিল। সে দেখল অনির্বাণকে। সে বাবাকে ধরে পাগলের মতো আর্তনাদ করছে, বাবা, তুমি চোখ খোলো, আমি তোমার জন্য সব করব বাবা, আমাকে ছেড়ে যেও না। অনির্বাণের গলার স্বর কান্নায় বুঝে আসছিল। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা ছুটে এলেন। অনির্বাণ, আপনি শান্ত হন, আমরা দেখছি, আপনি বাইরে অপেক্ষা করুন। অনির্বাণকে আইসিইউর বাইরে বের করে দেওয়া হলো। হাসপাতালের সেই পরিচিত করিডোর, যেখানে তিনি প্রতিদিন শত শত রোগীকে দেখেন, আজ সেই করিডোরটাই তার কাছে এক জমপুরীর মতো মনে হতে লাগলো। প্রতিটি সেকেন্ড যেন এক একটা বছরের সমান। মালবিকা এসে অনির্বাণের কাঁধে হাত রাখল। অনির্বাণ, শান্ত হও, উনি ঠিক হয়ে যাবেন। মালবিকার চোখেও আজ অনুশোচনার জল। অনির্বাণ দেওয়ালে মাথা ঠুকে কাঁদতে শুরু করলেন। মালবিকা, আমি ডাক্তার হয়ে কি করলাম? শত শত মানুষকে সারিয়ে তুলি, আর নিজের বাবাকে দিনের পর দিন তিলে তিলে মরতে দেখলাম। তার হার্টের অসুখটা যে এতটা বেড়ে গেছে তা আমি জানতাম না, কারণ আমি তার দিকে তাকানোর সময় পাইনি। আমি শুধু আমার সাকসেস আর স্ট্যাটাস নিয়ে মেতেছিলাম। আরতি দেবী এক কোণে বসেছিলেন। তিনি ধীর পায়ে অনির্বাণের সামনে এসে দাঁড়ালেন। তার মুখে কোনো অভিযোগ নেই, শুধু এক গভীর প্রশান্তি। কাঁদিস না অনি, তোর বাবা সবসময় বলতেন আমার ছেলে তো জীবন দেয়, ও আমাকে মরতে দেবে না। আর যদি তার সময় হয়ে আসে, তবে তিনি তোর কোলে মাথা রেখেই প্রাণ দিতে চেয়েছেন। এটাই তার সার্থকতা। মাঝরাতের দিকে আইসিইউর দরজা খুলল। ডাক্তার সেন বেরিয়ে এলেন। তার মুখটা গম্ভীর। অনির্বাণ, শশাঙ্কবাবুর কন্ডিশন খুব ক্রিটিক্যাল, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আমরা পেসমেকার বসানোর চেষ্টা করছি, কিন্তু ওনার শরীরের যা অবস্থা, মনে হচ্ছে গত কয়েক বছর ধরে উনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন আর ঠিকমতো ওষুধ খাননি। মানসিক চাপ। অনির্বাণের মনে পড়ে গেল কিভাবে তিনি বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বন্ধুদের সামনে ছোট করেছেন, এমনকি মালবিকার বাবার বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করেছেন। বাবার মুখটা বারবার মনে পড়তে লাগলো, যখন তিনি চুপি চুপি ডায়েরি লিখতেন আর একা একা ড্রয়িং রুমে বসে থাকতেন। ভোরের আলো যখন ফুটলো, অনির্বাণকে ভেতরে ডাকলেন ডাক্তাররা। শশাঙ্কবাবুর জ্ঞান ফিরেছে সামান্য, তার চোখের কোণে এক ফোঁটা জল। অনির্বাণ গিয়ে বাবার হাতটা ধরলেন। সেই হাতটা আজ বরফের মতো ঠান্ডা। বাবা, আমি তোমার সেই ডায়েরিটা পড়েছি, আমি সব বুঝেছি বাবা। তুমি কেন নিজের ওষুধ কেননি, কেন সব টাকা আমার জন্য খরচ করলে? অনির্বাণ ফুপিয়ে কেঁদে উঠলেন। শশাঙ্কবাবু খুব কষ্টে অক্সিজেন মাস্কটা সরালেন। কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বললেন, অনি, নিজের যত্ন নিস। নীলকে নীলকে মানুষের মতো মানুষ করিস। ওকে বড় ডাক্তার বানানোর দরকার নেই, ওকে শুধু মানুষ বানাস। আর মালবিকাকে মালবিকাকে বকিস না, ও তো রাজকন্যা, ও আমাদের এই নোনা ধরা অভাব বুঝবে না। এই ছিল একজন বাবার শেষ ইচ্ছা। মৃত্যু পথযাত্রী হয়েও তিনি তার ছেলের আর ছেলের বউয়ের সুখ চাইলেন, নিজের যন্ত্রণার কথা একবারও বললেন না। হঠাৎ মেশিনের সে বিপ বিপ শব্দটা লম্বা একঘেয়ে শব্দে পরিণত হলো। একটা সোজা দাগ পর্দায় ভেসে উঠল। শশাঙ্কবাবুর হাতটা অনির্বাণের হাত থেকে আলগা হয়ে পড়ে গেল। বাবা, ডাক্তার, কেউ এসো! অনির্বাণ চিৎকার করে উঠলেন।
কিন্তু ততক্ষণে সব শান্ত হয়ে গেছে। শশাঙ্কবাবু তার জীবনের দীর্ঘ লড়াই শেষ করে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছেন। আরতি দেবী কোনো শব্দ করলেন না, শুধু তার শিথিল সিঁদুরটা মুছে যাওয়ার আগে শেষবারের মতো স্বামীর কপালে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। অনির্বাণ আজ বাবাহারা। তিনি দেখলেন তার পকেটে পড়ে থাকা দামি ফোন, দামি ঘড়ি আর স্ট্যাটাস সবই আজ অর্থহীন। মালবিকা পাশ থেকে এসে অনির্বাণকে জড়িয়ে ধরল। সে আজ থেকে আর রাজকন্যা নয়, সে এক অপরাধী স্ত্রী, যে তার স্বামীকে শিকড় থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সে নীলের হাতটা শক্ত করে ধরল। সে জানতো নীলকে সে এমন শিক্ষায় বড় করবে না যা অনির্বাণ পেয়েছিল। মালবিকা বুঝল, সুযোগ হারিয়ে গেলে আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। মা বাবা বেঁচে থাকতেই তাদের মূল্য বোঝা উচিত, কারণ সাদা চাদরে ঢাকা শবদেহের সামনে ক্ষমা চাইলে কোনো উত্তর মেলে না। শশাঙ্কবাবুর পারলৌকিক কাজ শেষ হয়েছে আজ। উত্তর কলকাতার সে পুরনো জরাজীর্ণ বাড়ির ছাদে দাঁড়িয়ে অনির্বাণ গঙ্গার দিকে তাকিয়ে আছেন, হাতে পুরনো লাল ডায়েরিটা, যেটা এখন তার কাছে গীতার চেয়েও পবিত্র। বাড়িতে আজ কোনো ধুমধাম নেই। দামি ক্যাটারারের বদলে আরতি দেবী নিজের হাতে সাধারণ নিরামিষ রান্না করেছেন। মালবিকা আজ অন্য এক নারী। তার পরনে সাধারণ সুতির শাড়ি, চুলে কোনো দামি সুগন্ধি নেই। সে এসে অনির্বাণের পাশে দাঁড়ালো। অনির্বাণ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মালবিকা নিচু স্বরে বলল। অনির্বাণ ফিরলেন। মালবিকা বলতে লাগলো, আমার বাবার দেওয়া হীরের নেকলেস আর আমাদের জয়েন্ট অ্যাকাউন্টের বড় একটা অংশ আমি তোমার বাবার নামে একটা ট্রাস্টে দিতে চাই। শশাঙ্ক স্মৃতি ফাউন্ডেশন, যেখানে অভাবী মেধাবী ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। অনির্বাণ মালবিকার হাতটা শক্ত করে ধরলেন। শুধু ওটাই নয় মালবিকা, আমি আমার প্রাইভেট প্র্যাকটিস অর্ধেক কমিয়ে দিয়েছি। সপ্তাহের 3 দিন আমি আমাদের গ্রামের পুরনো দাতব্য চিকিৎসালয়ে বসবো, যেখানে মানুষ টাকার অভাবে ডাক্তার পায় না। বাবা সবসময় চাইতেন আমি যেন মানুষের সেবা করি, শুধু টাকা না কামাই। নীল পাশে এসে দাঁড়ালো, তার হাতে একটা ছোট চারা গাছ। বাবা, দাদু বলতো গাছ বড় হলে তবেই ছায়া দেয়। আমি এই গাছটা আমাদের বাগানে লাগাবো, এটার নাম দেব দাদু গাছ। বিকেলের দিকে অনির্বাণ আর আরতি দেবী সে পুরনো ঘরে বসলেন, যেখানে অনির্বাণ মৃদু আলোয় পড়তেন। আরতি দেবী একটা ছোট পুঁটুলি বের করে অনির্বাণের হাতে দিলেন। এটা কি মা? অনির্বাণ অবাক। তোর বাবা চলে যাওয়ার আগে আমায় বলে গিয়েছিলেন, অনি বড় ডাক্তার হয়েছে ঠিকই, কিন্তু ওর মনে অশান্তি থাকলে ও কাজ করতে পারবে না। এই বালাজোড়াটা তুমি রেখে দিও। যদি কোনোদিন ওর খুব বিপদ আসে তবে এটা দিয়ে ওকে রক্ষা করো। আরতি দেবী ডুকরে কেঁদে উঠলেন। অনির্বাণ দেখলেন সে সোনার বালাজোড়া যা তার ভর্তির সময় মা দিয়েছিলেন, বাবা তো কোনোদিন বিক্রি করেননি। তিনি নিজের ওষুধ না খেয়ে নিজের খাবার বাঁচিয়ে তিল তিল করে সে বালাজোড়া ছাড়িয়ে এনেছিলেন। বাবার ত্যাগের গভীরতা দেখে অনির্বাণ স্তব্ধ হয়ে গেলেন। বাবা মারা গিয়েও ছেলের জন্য রক্ষা কবচ রেখে গেছেন। অনির্বাণ সেই বালা জোড়া মাথায় ঠেকিয়ে বললেন, মা, এই বালা আমি কোনোদিন বিক্রি করব না। এটা আমাদের পারিবারিক গর্ব। নীলকে আমি বলবো এই সোনার চেয়েও দামি হলো সেই ঘাম যা দিয়ে বাবা এটা উদ্ধার করেছিলেন। পরদিন অনির্বাণ তার চেম্বারে ফিরলেন, কিন্তু আজ তার চেম্বারের বাইরে একটা বড় বোর্ড টাঙানো হয়েছে। এখানে মা বাবাকে সাথে নিয়ে আসা রোগীদের অগ্রাধিকার দেওয়া হয় এবং অসচ্ছল প্রবীণদের চিকিৎসা বিনামূল্যে করা হয়। সহকর্মীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অনির্বাণ, হঠাৎ এই পরিবর্তন কেন? অনির্বাণ জানলার ওপারে আকাশের দিকে তাকিয়ে হাসলেন। আসলে আমি এতদিন চশমা দিয়ে জগৎ দেখতাম, তাই ঝাপসা দেখতাম। এখন আমি আমার বাবার চোখ দিয়ে জগৎ দেখি, তাই সব পরিষ্কার। সাফল্য মানে দামি গাড়ি বা বাংলো নয়, সাফল্য মানে দিন শেষে মা বাবার হাসি মুখ আর আশীর্বাদ। অনির্বাণ এখন যখন নীলকে পড়াতে বসেন, তখন আর তাকে ড্রোনের প্রলোভন দেখান না, বরং তাকে শোনান সে মানুষের গল্প যিনি একজোড়া জুতোর অভাবে খালি পায়ে বৃষ্টি রাতে নোটস আনতে গিয়েছিলেন। নীলও মন দিয়ে শোনে। সে জানে তার বাবা আজ যা করছেন সেটা কেবল কর্তব্য নয়, সেটা হলো এক প্রায়শ্চিত্ত আর পরম কৃতজ্ঞতা। শশাঙ্কবাবু নেই, কিন্তু তিনি থেকে গেলেন অনির্বাণের সেবায়, মালবিকার বদলে যাওয়া হৃদয় আর নীলের বেড়ে ওঠার আদর্শে। মধ্যবিত্তের ত্যাগ আসলে কোনোদিন বৃথা যায় না। ওটা সময়ের সাথে সাথে এক মহিরুহে পরিণত হয়, যার ছায়ায় পরবর্তী প্রজন্ম শান্তিতে জিরিয়ে নিতে পারে।
শহরের কোলাহল ছাপিয়ে অনির্বাণের কানে আজও ভাসে বাবার সে পুরনো কাশি আর পরম স্নেহে বলা কথাটি, তুই মন দিয়ে পড় অনি, আমাকে নিয়ে ভাবিস না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।